শ্রীকৃষ্ণ। ইস্কন শ্রীধাম মায়াপুরে শ্রী নৃসিংহদেবের আগমন। প্রথম 1984 সালের 24শে মার্চ রাত্রি 12:20 গোলাবারুদ বা অস্ত্র নিয়ে 35 জনের এক ডাকাত দল শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরে আক্রমণ করে। ওরা ভক্তদের হয়রান করে এবং গালাগালিও করছিল। পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন ওরা শিল প্রভুপাদের এবং শ্রীমতী রাধারানীর শ্রী বিগ্রহ অপহরণ করতে চেষ্টা করে। ভক্তরা নির্ভয়ে ডাকাতদের মোকাবেলা করতে এগিয়ে যান। শিল প্রভুপাদ আর শ্রীমতী রাধারানীদেরকে নিয়ে চলে যাবেন। ভক্তরা কি নীরবে দর্শক হয়ে এগুলো বসে দেখবেন? ডাকাতদের প্রতি গুলি ছোড়া হয়, কয়েকজন ডাকাত মারাও পড়ে, ওদের পরিকল্পনা ভেস্তে যায়। শিল প্রভুপাদকে উদ্ধার করা গিয়েছিল, কিন্তু শ্রীমতী রাধারানীকে আর প্রধান বেদিতে বিদ্যমান দেখা গেল না। এই ঘটনায় ভক্তদের মনে সত্যি খুব নাড়া দিয়েছিল। এর একটি স্থায়ী সমাধান করার জন্য বিশেষত পরিচালক মণ্ডলী খুবই চিন্তিত হয়ে পড়লেন। এটা মায়াপুর ভক্তদের প্রতি প্রথম আক্রমণ নয়। মায়াপুরের তৎকালীন যোগ্য নির্দেশক ভাবানন্দ দাস মন্দিরে শ্রী নৃসিংহদেব প্রতিষ্ঠা করার পরামর্শ প্রদান করেন। যোগপীঠের ভক্তদেরকে যখন ডাকাতরা হুমকি দিচ্ছিল, তখন শিল ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পুত্রসহ শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী লক্ষ্মী নৃসিংহদেবকে প্রতিষ্ঠান করেন। তারপর থেকে আর কোনো উপদ্রব হয়নি। মায়াপুরের অন্যান্য ভক্তরা অবশ্যই এইভাবে এদের অনুসরণ করতে তেমন আগ্রহী ছিল না। পূজারীকে হতে হবে আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৃসিংহদেবের পূজা করতে হবে কঠোর নিষ্ঠা সহকারে। তার পূজা করতে কে প্রস্তুত আছে? এই সমস্ত আপত্তি থাকা সত্ত্বেও ভাবানন্দ দাস শ্রী নৃসিংহদেবকে মায়াপুরে আনতে উৎসাহিত হলেন। তিনি ভক্তি সিদ্ধান্ত প্রভু আর আমাকে তার কয়েকটি ছবি আঁকতে বললেন। একদিন সত্র প্রণোদিত হয়ে তিনি বললেন যে শ্রী বিগ্রহের পা দুটি হবে বাঁকানো, লাফিয়ে পড়তে প্রস্তুত। তিনি দেখতে হবেন হিংস্রভাবে এদিক ওদিক দেখছেন এমন। তার হাতের আঙ্গুলগুলি দেখাবে একটু বাঁকানো। তার মস্তক থেকে আগুনের মতো শিখা নির্গত হবে। এই ধরনের একটি বিগ্রহের ছবি আমি অঙ্কন করি। ভক্তরাও পছন্দ করলেন। পঙ্কজাগ্রিক দাস ব্রহ্মচারী তার অর্চন করতে রাজি হলেন। কলকাতার এক ধন্যাত্ম ভক্ত রাধাপদ দাস ওই বিগ্রহ নির্মাণ এবং প্রতিষ্ঠানের জন্য যাবতীয় ব্যয়ভার বহন করতে চাইলেন। তাতে মনে হলো ইস্কন মায়াপুরে শ্রী নৃসিংহদেবের আবির্ভাবের ঘটনার এক বেশ সহজসাধ্য ব্যাপার হবে। রাধাপদ দাস সত্তর 1,30,000 টাকা দান করলেন। তাতে মাস তিনেকের মধ্যে প্রতিষ্ঠার জন্য বিগ্রহ প্রস্তুত হয়ে যাবে। এসব কাজের জন্য আমি দক্ষিণ ভারতে গেলাম। শ্রীকৃষ্ণের কৃপায় খুব সত্বর আমি একজন বিখ্যাত ভাস্করের সঙ্গে যোগাযোগ করলাম। ওই ভাস্কর কিন্তু শুধু বিগ্রহ খোদাই করেন তাই নয়, তিনি একজন মন্দিরের ভাস্কর এবং বাস্তুকারও বটে। আমরা যে তাকে উগ্র নৃসিংহ বিগ্রহ খোদাই করতে বলবো তা না জানা পর্যন্ত তিনি ভালোভাবে কথাবার্তা বলছিলেন। এরূপ বিগ্রহ বানানোর প্রস্তাব দিলে তিনি তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করলেন। আমি আরও অনেক ভাস্করের নিকট গেলাম, কিন্তু সব জায়গা থেকে একই রকম উত্তর পাওয়া গেল, তা হলো না। মায়াপুর থেকে দক্ষিণ ভারতে যাতায়াত বেশ কয়েকবার করলাম। 6 মাস কেটে গেল, কিন্তু শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ রূপে এখনও প্রকট হলেন না। মায়াপুরে শ্রী নৃসিংহদেবের প্রতিষ্ঠা দেখার জন্য রাধাপদ দাস অত্যন্ত উদ্গ্রীব। তিনি আমাকে বললেন, আমি যে ভাস্করের নিকট প্রথমে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করে তাকে যেন আমাদের আবেদনটি পুনরায় পেশ করি। এইবার এই ভাস্কর যেন একটু সদয় বলে মনে হলো। উনি আমাকে শিল্পশাস্ত্র, মন্দিরের বাস্তুবিদ্যা এবং ভাস্কর বিষয়ক বৈদিক শাস্ত্র থেকে একটি অধ্যায় পড়তে দিলেন। সেখানে বিভিন্ন বিগ্রহ সম্বন্ধে বর্ণনা রয়েছে। শ্রী নৃসিংহদেবের বর্ণনা সম্পর্কিত কয়েকটি শ্লোক তিনি জোরে জোরে নিজেও পাঠ করলেন। তার অগ্নিশিখার মতো কেশর বেশ কয়েকটি শ্লোক ব্যাখ্যা হয়েছে। তার অনুসন্ধানে দৃষ্টি তার হাঁটু সাজানো, একটি পা সামনের দিকে বাড়ানো, স্তম্ভ থেকে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। উনি যখন এই সমস্ত পাঠ করলেন আমি তাজ্জব হয়ে গেলাম। এইটিই তো আমরা চাইছি। আমি যে ছবি এঁকেছিলাম তা ওনাকে দেখালাম, কিন্তু তাতে খুশি হয়ে এবং তিনি নিজের শাস্ত্রীয় বর্ণনা অনুসারে বিগ্রহ খোদাইয়ের সহায়ক একখানি ছক করলেন।
তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি অবশ্য নিজে ওই বিগ্রহ খোদাই করবেন না। 1 সপ্তাহ ধরে তিনি ওই ছবিটা আঁকলেন আর তা হয়েছিল খুব সুন্দর। আমি মায়াপুরে ফিরে এসে কর্তৃপক্ষকে ওই ছবি দেখালাম। প্রত্যেকে চাইলেন যে এই ভাস্করের যেন এই বিগ্রহ খোদাই করেন। তাকে রাজি করার জন্য আবার আমাকে দক্ষিণ ভারতে যেতে হলো। আমি সোজা ওই ভাস্করের বাড়িতে গেলাম। বড়ই উদ্বেগ ছিলাম যে নৃসিংহদেব যেন কৃপা করে সেটা মায়াপুরে আমাদের মন্দিরে প্রকট হতে রাজি হন। এই প্রার্থনা ছাড়া আমি আর কি করতে পারি। আমি তাকে দুটো কথা বলতে না বলতে উনি বললেন যে তিনি সেই বিগ্রহ খোদাই করবেন। কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন তা এক মজার ব্যাপার। ওই ভাস্কর আমাদের অনুরোধ নিয়ে তার গুরুদেব কাঞ্চি পরমের শঙ্করাচার্যের নিকট গিয়েছিলেন। তার গুরুদেব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, করবে না, তোমার বংশ নাশ হবে। মুহূর্তকাল চিন্তা করে তিনি জিজ্ঞাসা করলেন, এই বিগ্রহ খোদাই করতে তোমাকে কে বলেছে? তখন তিনি শুনলেন যে নবদ্বীপ থেকে হরেকৃষ্ণ ভক্তরাই চাইছে। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। নবদ্বীপ থেকে হরেকৃষ্ণ ভক্তরা চাইছে, ওরা উগ্র নৃসিংহ চাইছে। উগ্র নৃসিংহ খোদাই করার আর তা প্রতিষ্ঠা করার জটিলতা সম্বন্ধে কি ওদের কোনো ধারণা আছে? 3000 বৎসর পূর্বে খুবই উন্নত ভাস্করেরা কেবল এই বিগ্রহ বানাতেন। মহীশূরে যেতে এক জায়গায় এক ভয়ঙ্কর উগ্র নৃসিংহ প্রতিষ্ঠিত ছিলেন। যে নৃসিংহদেব তার কোলের উপর অসুর হিরণ্যকশিপুরকে বিদীর্ণ করে তার নাড়ি ভুঁড়ি বের করে সারা বেদির উপর ছড়িয়েছেন। ওখানকার অর্চন ছিল খুব উচ্চমানের। ওখানে প্রতিদিন হাতি সহযোগে শোভাযাত্রা করে উৎসব হতো। কালক্রমে অর্চনে ভাটা পড়ে। বর্তমানে ওই স্থান যেন একটি ভুতুড়ে শহর। পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গিয়েছে। কেউ ওখানে শান্তিতে থাকতে পারে না। ওরা কি ওদের ওইখানে ঠিক তেমনটিই চাইছে কি? ভাস্কর বললেন, ওরা একেবারে নাছোড়বান্দা। নিয়মিত ওরা আমার নিকট বিগ্রহ সম্বন্ধে কথা বলতে আসছে। মনে হয় ওদের ডাকাত নিয়ে কিছু সমস্যা হচ্ছে। বিগ্রহের একটি ছবি তার গুরুদেবের হাতে নিয়ে তিনি বললেন, ওরা আজ এই বিগ্রহ চাইছে। ওর গুরুদেব ছবিটি হাতে নিয়ে খুব ভালোভাবে দেখলেন। তিনি বললেন, এ তো উগ্র শ্রেণীর, কিন্তু এই বিশেষ ভাবের বিগ্রহকে বলা হয় স্থাণু নৃসিংহ। এই পৃথিবীর কোথাও এমন বিগ্রহ নেই। এমনকি স্বর্গে দেবতারাও এই রূপের আরাধনা করেন না। হ্যাঁ, এই বিগ্রহ উগ্র শ্রেণীর। উগ্র মানে ভাস্কর ভীষণ ক্রুদ্ধ। এই শ্রেণীতে নয়, প্রকার রূপ রয়েছে। এরা সকলেই খুব ভয়ঙ্কর। এরা যেটা চাইছে, স্থাণু নৃসিংহ স্তম্ভ থেকে বেরোচ্ছেন। না, এই বিগ্রহে খোদাই করো না, তোমার জন্য তা মঙ্গলজনক হবে না। এই সম্বন্ধে পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। কয়েকদিন পর ওই ভাস্কর একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তার গুরুদেব এসে তাকে বললেন, এদের জন্য তুমি স্থাণু নৃসিংহ খোদাই করতে পারো। পরের দিন তিনি কাঞ্চীপুর থেকে লোক মারফত প্রেরিত একখানি পত্র পান। ওই পত্রখানি শঙ্করাচার্য প্রেরিত। তাতে তিনি মন্দির সংস্কার সংক্রান্ত কিছু উপদেশ প্রদান করেছিলেন। তার নিচে একটি পাদটিকা ছিল, তাতে লেখা ছিল, ইস্কনের জন্য তুমি স্থাণু নৃসিংহ খোদাই করতে পারো। ভাস্কর আমাকে ওই পত্রখানি দেখিয়ে বললেন, আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের বিগ্রহ আমি বানিয়ে দেব। আমি আনন্দে বিহ্বল হয়ে উঠি। আমি ওনাকে কিছু টাকা অগ্রিম দিলাম আর জিজ্ঞাসা করলাম, বিগ্রহ খোদাই করতে কত সময় লাগবে? 6 মাসের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তৈরি হয়ে যাবে। আমি মায়াপুরে ফিরে আসি। পবিত্র ধামে 4 মাস নিশ্চিন্তে কাটিয়ে আমি ভাবলাম, দক্ষিণ ভারতে গিয়ে নৃসিংহদেবের পূজার জন্য প্রয়োজনীয় ভারী ওজনের পেতলের জিনিসপত্র কিনে তারপর বিগ্রহ নিয়ে ফিরব। ভাস্করের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত সেই যাত্রা ছিল সুব্যবস্থা ও নির্বিঘ্নের। আমি ওনাকে বললাম, পূজার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে, আমি বিগ্রহ নিতে এসেছি। ভাস্কর আমার দিকে এমনভাবে তাকালেন, আমি বোধহয় বড় নির্বোধ। উনি বলে উঠলেন, কি বিগ্রহ? আমি এখন পর্যন্ত উপযুক্ত শিলেই পাইনি। আমি তো ভেবে উঠতেই পারছিলাম না। আমি বললাম,
আপনি আমায় বলেছিলেন 6 মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন। উনি বললেন, আমি আমার প্রতিশ্রুতি বজায় রাখব। শিলা পাওয়ার 6 মাস পর প্রতিষ্ঠার জন্য বিগ্রহ প্রস্তুত হয়ে যাবে। কথাগুলো উনি বেশ জোরের সঙ্গে বললেন, কিন্তু এত দেরি হওয়ার কারণ কি তা আমি বুঝতে পারছিলাম না, আর তা মেনেও নিতে পারছিলাম না। আমি হতাশ হয়ে প্রতিবাদ করলাম, সারা দক্ষিণ ভারত জুড়ে কত বড় বড় শিলাখণ্ড রয়েছে, সমস্যাটা কোথায়? শিক্ষক যেভাবে তার কম বুদ্ধিসম্পন্ন ছাত্রের দিকে দেখতে থাকেন, উনি যেন আমার দিকে সেভাবেই দেখছিলেন। উনি সুচিন্তিতভাবে বললেন, আমি কোনো উদুখল বানাচ্ছি না, আমি শিব বিগ্রহ বানাচ্ছি। শাস্ত্র আমাদের বলেন যে বিষ্ণু বিগ্রহ বানাতে কেবল জীবন্ত শিলারই ব্যবহার করা যাবে। যে শিলাখণ্ডে 7টি স্থানে আঘাত করলে প্রতিটি স্থান থেকে শাস্ত্র অনুসারে শব্দ উৎপন্ন হবে, ওই শিলা হবে যথার্থ। আবার আরও একভাবে ওই শিলা জীবন্ত কিনা নির্ধারণ করা যায়। এক রকমের পোকা আছে, ওরা স্ফটিক ধরনের শিলা খায়। ওই পোকা যদি ওই শিলার এক প্রান্ত খেয়ে ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসে আর তাতে ওই ছিদ্র বরাবর থাকে, তাহলে সেটি যে জীবন্ত শিলা তাতে আর কোনো সন্দেহই থাকে না। ওই ধরনের শিলাখণ্ড থেকেই কেবল আপনার শ্রী নৃসিংহদেবের বিগ্রহ বানানো যাবে। এই ধরনের শিলা কবিতা বলে। এরূপ শিলা থেকে খোদাই করা শ্রী বিগ্রহের মধ্যে যথার্থ বিগ্রহের সমস্ত বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটে উঠবে। ধৈর্য ধরে আমি আন্তরিকতার সঙ্গে 1 খণ্ড 6 ফুটের শিলা অনুসন্ধান করেছি। আমি চমৎকৃত, আবারও একটু উদ্বিগ্ন। মায়াপুরের ভক্তরা খুব সত্বর বিগ্রহ আসবে বলে চেয়ে আছেন। আমি এখন তাদের নিকট কিভাবে এই জীবন্ত শিলা অনুসন্ধান ব্যাখ্যা করব? তারা হয়তো নৃসিংহদেবের মর্মর বিগ্রহই চেয়ে বসবেন। আমি ভাবলাম প্রহ্লাদ মহারাজের মূর্তির ব্যাপারে ভাস্করের সঙ্গে আলোচনা করব। মাফ করবেন, আমি গতবারে যখন আপনার কাছে এসেছিলাম বলতে ভুলে গেছি, আমি প্রহ্লাদ মহারাজের মূর্তিও চাই। আমরা প্রহ্লাদ নৃসিংহদেবের অর্চন করতে চাই। আপনার কি অভিমত? ভাস্কর নিশ্চিত করে বললেন, আমার মনে হয় না তা সম্ভব হবে। আমি হতবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। উনি মুচকি হেসে বললেন, আপনারা চান সব কিছু হবে যথাযথ শাস্ত্র অনুসারে। আপনাদের শ্রী নৃসিংহদেব হবেন 4 ফুট উঁচু। তুলনামূলকভাবে হিসাব করলে প্রহ্লাদ মহারাজ হবেন জীবাণুর আকারের। আমি বললাম, আমরা চাই 1 ফুট উচ্চতা প্রহ্লাদ মহারাজ। ভাস্কর বললেন, বেশ, তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে আপনাদের নৃসিংহদেব হবেন 120 ফুটের মতো। প্রহ্লাদ মহারাজের আকার নিয়ে আমরা অনেক যুক্তিতর্ক করতে লাগলাম। অবশেষে ভাস্কর মশাই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে 1 ফুট উঁচু প্রহ্লাদ মহারাজ বানাতে রাজি হলেন। এবার মায়াপুরে ফিরে গেলে আমি কিছু সুখবর দিতে পারবো। 2 মাস পরে আমি দক্ষিণ ভারতে ফিরে আসি। অগ্রগতি কিছুই হয়নি। প্রতি 30-40 দিনে একবার আমি দক্ষিণ ভারতে আর মায়াপুরে যাতায়াত করতে থাকলাম। তারপর শিলা পাওয়া গেল, আর ওই ভাস্কর যেন তখন এক ভিন্ন মানুষ হয়ে গিয়েছিলেন। 1 সপ্তাহের উপর উনি বাড়িতেই যাননি। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তিনি ওই শিলাখণ্ডেই নিরীক্ষণ করতে থাকলেন। ওনার হাতে চক ছিল, কিন্তু তা দিয়ে কিছুই আঁকেননি। তিনি তার শ্রমিকদের কেবলমাত্র শিলাখণ্ডকে আয়ত্ত করতে, বাকি অংশগুলো বাদ দিতে বললেন। পরের বারে যখন ওনার নিকট গেলাম, তখন উনি ওই শিলার উপর একটি চক করছেন মাত্র। এই ব্যাস! আমি তো চিন্তিত হয়ে পড়লাম। মায়াপুরের পরিচালক মণ্ডলী ওইদিকে অধৈর্য হয়ে উঠেছেন। আমি হতাশ হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নিশ্চিত যে 6 মাসের মধ্যে আপনি বিগ্রহের কাজ শেষ করতে পারবেন? উনি বললেন, ব্যস্ত হবেন না, কাজ হয়ে যাবে। আমি মায়াপুরে ফেরা মাত্রই আবার দক্ষিণ ভারতে যেতে হলো বিগ্রহের আরও কিছু বিস্তারিত ব্যাপারে, সেগুলো ঠিকমতো হচ্ছে কি না সেই নিয়ে কথা বলতে। আমি ওই ভাস্করকে দেখলাম, উনি গভীর মনোযোগ এবং যত্ন সহকারে নিজ হাতেই বিগ্রহ খোদাই করছেন। সে পর্যায়ে সেটি আর শিলা নেই, বিগ্রহের আকার এসে গেছে। ভাস্কর তখন বিগ্রহের বাহুতে
অত্যন্ত বানাতে শুরু করেছেন। এগুলো করতে আরও 2 সপ্তাহ লেগেছিল। সব কিছুই খুব সূক্ষ্ম এবং মসৃণ করা হয়েছিল। আমি তা দেখে খুব সুখী এবং প্রভাবিত হয়েছিলাম। বিগ্রহ সম্পূর্ণ করতে ওই ভাস্কর প্রায় 1 বছরের একটু বেশি সময় লেগেছিল। বিগ্রহ সম্পূর্ণ করেই উনি আমাকে খবর দেননি। উনি কয়েকদিনের জন্য কোনো এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবেন ভেবেছিলেন। তখন ছিল বর্ষাকাল। কিছু লোক ওনাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাই তিনি ভেবেছিলেন শ্রী নৃসিংহদেবকে ওই চালা ঘরে তালা মেরে রাখলেই নিরাপদ। 2 দিন বাদে তার একজন প্রতিবেশী ছুটে এসে খবর দিলেন যে সেই চালা ঘরে আগুন লেগেছে। প্রচুর বৃষ্টি হয়ে সব কিছু ছিল ভেজা, কিন্তু নারকেলের পাতায় ছাউনিতে আগুন ধরে গেছে। তিনি ছুটে গিয়ে দেখলেন যে নৃসিংহদেব অক্ষত, কিন্তু ছাউনি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি আমায় ফোন করছেন, দয়া করে আপনার বিগ্রহ নিয়ে যান, উনি সব পুড়িয়ে ফেলেছেন। উনি যে এখনই যেতে চাইছেন এই থেকে বোঝা যাচ্ছে। উৎসাহের সঙ্গে আমি দক্ষিণ ভারতে গেলাম, একটি লরি ভাড়া করলাম, তাতে অর্ধেকটা বালি ভর্তি করা হলো এবং আমি ভাস্করের কার্যালয়ে এসে ভাবলাম এরপর কাজগুলো সহজ হবে। আমি ভুলেই গিয়েছিলাম যে নৃসিংহদেব ভীষণ ভীষণ ওজনদার ব্যক্তিত্ব। ওনার ওজন 1 টন। 2-3 ঘন্টা চেষ্টা চালানোর পর আমরা সেই বিগ্রহকে ছাউনি থেকে নিরাপদে লরিতে উঠালাম। নিরাপদে রাজ্য সীমানাগুলি পার করতে আমাদের পুলিশের অনুমোদন, কেন্দ্রীয় বিক্রয় কর বিভাগের অনুমোদনপত্র, নেতৃত্ব বিভাগের নির্দেশক আর সেই সঙ্গে তামিলনাড়ু শিল্প প্রতিষ্ঠানের নির্দেশক অনুমোদন সংগ্রহ করতে হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র দস্তখত করার আগে প্রতিটি আধিকারিকই বিগ্রহ দর্শন করতে চেয়েছিলেন। নৃসিংহদেবের দর্শন করা মাত্রই ওরা খুব সহযোগী এবং সিদ্ধস্ত হয়ে উঠেছিলেন। 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়ে গিয়েছি। ভারত সরকারের আমলদারের থেকে এতটা সহযোগিতা পাওয়া ছিল এক অলৌকিক ব্যাপার। মায়াপুরে ফিরে আসার সময় আমাদের ভ্রমণ ছিল শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন, কারণ আমাদের রক্ষক আমাদের সঙ্গেই ছিলেন। সাধারণত সেই বিগ্রহের প্রতিষ্ঠানের দিন ভাস্কর নিজে গর্ভগৃহে গিয়ে বিগ্রহের চক্ষু খোদাই করেন। একে বলে নেত্রদান। আমাদের শ্রী নৃসিংহদেবের ক্ষেত্রে তা ছিল এক ব্যতিক্রম। ভাস্কর ইতিমধ্যেই নেত্রদান করে দিয়েছেন। তিনি শুধু নেত্রদানই করেননি, তিনি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাও করেছেন। তাতে একটু পূজা এবং আরতিও করতে হয়। এই জন্যই সমস্ত কাগজপত্র এত সত্বর পাওয়া গিয়েছিল, আর পরমেশ্বর ভগবানকে নিয়ে আসাও খুব সহজ হয়েছিল। তাতে কোনো সন্দেহ নেই, তিনি উপস্থিত ছিলেন। আর ভগবান শ্রী নৃসিংহদেবকে না বলবে এমন সাধ্য কার আছে? শ্রী নৃসিংহদেবের প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল খুবই সোজা। তাতে 3 দিন লেগেছিল, 28 থেকে 30 জুলাই 1986। আমার মনে হয়েছিল ওই বিগ্রহ প্রতিষ্ঠা বুঝি সহজেই হয়ে গেল। কাঞ্চীপুরমের শঙ্করাচার্যের গভীর সতর্ক বাণী আমাকে গভীরভাবে চিন্তিত করছিল, কিন্তু উচ্চ প্রাণবন্ত কীর্তন শ্রবণ করে আমি শান্তি অনুভব করছিলাম। কলিযুগের একমাত্র যথার্থ ঐশ্বর্য সংকীর্তন যোগ্য সম্পূর্ণ ব্যাপারটির উপরেই প্রাধান্য বিস্তার করছিল। তাতে আমি উজ্জীবিত ও সন্তুষ্ট বোধ করছিলাম। এতদিনে সংক্ষিপ্ত আন্দোলনের রক্ষক শ্রী নৃসিংহদেব শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরে নিজেকে প্রকাশ করলেন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। এই হলো শ্রী মায়াপুরে নৃসিংহদেবের আবির্ভাবের নীলা কাহিনী। আগামী 29 থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মন্দির শ্রী মায়াপুর চন্দ্রদেব মন্দিরেই নৃসিংহদেবের বিশাল ওপেনিং সেরেমনি আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই আমন্ত্রিত। হরে কৃষ্ণ। জয় নৃসিংহ ভগবানের নীলা কাহিনী কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়।